ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে এই ভিডিওতে মানি ইন দ্য ব্যাংক যে ফাইনাল ইভেন্টটা হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। ইভেন্টে যেই সব ম্যাচ, মেন, ওমেন্স, ল্যাডার ম্যাচ এবং টাইটেল ম্যাচ যেগুলো ছিল সব কিছু নিয়ে ডিসকাস করব। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। তো মানি ইন দ্য ব্যাংকের একটা ইন্টারেস্টিং ম্যাচ, 6 মেন ল্যাডার ম্যাচ, গেম প্লে, স্কিল, অ্যাথলেটিসিজম সব কিছু কিন্তু সেখানে দেখা গেছে। একটা এন্টারটেনমেন্ট প্যাক বলা যেতে পারে। তো দর্শকদের, অডিয়েন্সের কাছে কিন্তু খুবই আনন্দদায়ক একটা ইভেন্ট ছিল এবং ভিউয়ারশিপও প্রচুর ছিল। আমার তো পার্সোনালি ভালো লেগেছে ইভেন্টটা, এবং তোমরা যারা দেখেছো তারাও এগ্রি করবে। আন্ডারডে, কার্মেলো হেইজ, ড্রু ম্যাকেন্টায়ার, সেখানে ছিল চাদ গ্যাবেল এবং জে উসো। টাইটেল জেতার কিন্তু অন্যতম একটা ইভেন্ট, যেখানে কন্ট্রাক্টটা যেই পাবে সেই কিন্তু টাইটেলের দিকে এক ধাপ এগিয়ে যাবে, মানে তার টাইটেলটা তার কাছে চলে আসবে বলা যায়। তো এখানে সব অ্যাথলিট কিন্তু অ্যাগ্রেসিভভাবে ছিল যে কখন তারা টাইটেলটা পাবে এবং জিতবে, কারণ এই ম্যাচে ছিল না কোনো ডিসকোয়ালিফিকেশান, কোনো পিনফল, কোনো সাবমিশন, কিছুই ছিল না। শুধু ছিল ল্যাডার নিয়ে সেই মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টটা পেরে নেওয়া, এবং যে প্রথমে সেটা করতে পারবে টিকিটটা পেয়ে যাবে এবং টাইটেলটা জেতার একটা সুযোগও পেয়ে যাবে। ড্রু ম্যাকেন্টায়ার, সে কিন্তু তার হোম টাউন ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে যে ইভেন্টটা হয়েছে সেখানে সে কিন্তু টাইটেলটা জিততে পারেনি। তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস কিন্তু দেখা গেছে, যেখানে কিন্তু সিএম পাঙ্কের বিরুদ্ধেও তার অনেকটাই ক্ষোভ ছিল, কারণ সিএম পাঙ্কের কয়েকবার ইন্টারফেয়ার করার জন্যই কিন্তু টাইটেলটা তার হাতছাড়া হয়েছে। ওদিকে চাদ গ্যাবেল, সেও কিন্তু ভালো কম্পিট করে এসছে এবং একটা ইন্টারেস্টিং জার্নি দেখা গেছে চাদ গ্যাবেলের। মেইন ইভেন্ট যে উসো, সে তারও কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস জার্নি দেখা গেছে এবং WWE-তে। আন্ডারডে, ওদিকে কার্মেলো হেজ, দুজনেরই কিন্তু NXT-তে ডেকোরেটেড জার্নি কিন্তু দেখা গেছে WWE-তে। আন্ডারডে তার লেগাটোডেল এবং LWO এদের টিমের থেকে তার জার্নিটা, এবং কার্মেলো হেইজেরও ড্রাফটেড পিক থেকে র্যান্ডি অর্টন, বাকি প্লেয়ার্স, কোডি রোডস, এদের সাথে ম্যাচ খেলার একটা এক্সপিরিয়েন্সও দেখা গেছে। তো কার্মেলো হেইজেরও এবং বাকি যে উসো, ড্রু ম্যাকেন্টায়ার, সবারই কিন্তু একটা সুযোগ রয়েছে এই ম্যাচে কন্ট্রাক্টটা জেতার এবং টাইটেল ম্যাচের জন্য এক স্টেপ এগিয়ে যাওয়ার। তো সবার কিন্তু একটা অ্যাগ্রেসিভ গেম প্লে দেখা গেছে, এবং ম্যাচের মাঝে যেখানে ডমিনেশন বলতে আন্ডারডের একটা ডমিনেশন দেখাই গেছে, যেখানে কিন্তু তার স্প্যানিশ ফ্লাই কার্মেলো হেইজকে রোপের ওপর থেকে ল্যাডারের ওপর, সেটা কিন্তু একটা ব্রুটাল ছিল সত্যি, মানে সব দর্শকদের চোখে কিন্তু সারপ্রাইজড, মানে অবাক করে দিয়েছে তার কিছু মুভ। যে উসো আর ড্রু ম্যাকেন্টায়ার যখনই তারা ফেস আপ করে, তখনই কিন্তু সিএম পাঙ্কের একটা অডিয়েন্স থেকে, ক্রাউড থেকে একটা আওয়াজ আসে এবং সিএম পাঙ্কের ধ্বনি শোনা যায় যে ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ হচ্ছে বলে, এবং যে উসোর ওপর ড্রু ম্যাকেন্টায়ার আর গেবেলের কিন্তু একটা ডমিনেশন দেখা যায় ম্যাচের মাঝে। তো পিনফল, ডিসকোয়ালিফিকেশন, সাবমিশন, কাউন্টডাউন কোনো কিছুই কিন্তু ম্যাচের মধ্যে ছিল না। রেফারিও ছিল না, সবাই কিন্তু আউট অফ দ্য রিং, কারণ ল্যাডার সব বাইরের বেছানো ছিল এবং ল্যাডার নিয়ে কিন্তু রিংয়ের ওপর এসে সেই ওপরে ঝুলিয়ে রাখা মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট, সেটা পারতে হবে এবং জিতে নিতে হবে টাইটেল ম্যাচ খেলার সুযোগ। চাদ গ্যাবেলের জার্মান সুপ্লেক্স আন্ডারডের ওপর, এবং এলি নাইটের চাদ গ্যাবেলকে নেক ব্রেকার, সেটা কিন্তু একটা অন্যতম মুভ ছিল, যেটার জন্য কিন্তু অডিয়েন্স একদম দেখে অবাক হয়ে গেছে। আন্ডারডের স্প্যানিশ ফ্লাই এবং এলি নাইটের নেক ব্রেকার, সেই দুটোই কিন্তু একটা অন্যতম মুভমেন্ট, একটা ম্যাজিক মুভমেন্ট বলা যায়। তো সেই মুভমেন্ট ছিল ম্যাচের মাঝে চেরি অন দ্য কেক, তো সেটাই ছিল একদম আনএক্সপেক্টেড মুভ। দর্শকরা দেখে কিন্তু পুরো অবাক হয়ে গেছে। কন্ট্রাক্ট করার যেই লড়াইটা, সেটা কিন্তু অনেক একটু বাদেই শুরু হয়। তার আগে কিন্তু এলি নাইট, মানে প্রত্যেকের যেই পার্সোনাল ক্ল্যাশ, ইগো ক্ল্যাশ হোক বা ফেস অফ, সেগুলো কিন্তু প্রথমে দেখা যায়। যেমন এলি নাইট এবং কার্মেলো হেইজের অনেকদিন ধরেই কিন্তু একটা চলে এসছে ছোটোখাটো ক্ল্যাশ। সেখানে এলি নাইট যে সুপারস্টার, সব অডিয়েন্সরা বলে এলি নাইট অ্যাজ আ সুপারস্টার, কিন্তু কার্মেলো হেইজ সে কিন্তু মানে না, এবং সেই থেকেই কিন্তু তাদের মধ্যে ক্ল্যাশ দেখা যায়। তো তাদেরও একটা ফেস অফ হয় এবং তারপরেই কিন্তু প্রত্যেকে চেষ্টা করে যে সিরিজ সেট করে দেন কন্ট্রাক্টটা পারার। তো ম্যাচের মাঝে যেখানে জেউসো আর এলি নাইটের মধ্যে একটা বন্ডিং দেখা যায়, তারা ড্রু ম্যাকেন্টায়ারের ওপর ডমিনেট করে এবং পরবর্তীতেই তারা দুজনেই কিন্তু একই ল্যাডারে উঠে, একজন ইট আর একজন ইয়া। তো দুজনের তরফ থেকেই কিন্তু অডিয়েন্সের তরফ থেকেও একটা ওয়েভ দেখা যায়, এবং দুজনের গিভ অ্যান্ড টেক চলে, এবং কে কন্ট্রাক্টটা নেবে সেটাই কিন্তু একটা টাফ সিচুয়েশন সেই ল্যাডারের ওপর দেখা যায়, যেখানে এলি নাইট ভার্সেস জে উসো। বাকিরা সব নিচে কিন্তু তখনও ওঠার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং কেউ কেউ ফাইটও করছে। কার্মেলো হেস কিন্তু সেই সুযোগ বুঝে সে কিন্তু সেই ল্যাডার বেয়ে উঠতে যায় এবং অবভিয়াসলি তাকে, মানে তার মুভ ডিস্ট্রয় করে দেয়। ম্যাচের অন্যতম একটা ইন্টারেস্টিং মোমেন্ট, যেখানে ল্যাডারের ওপর আন্ডারডে এবং তার নিচে কিন্তু এলি নাইট সুটকেস নেওয়ার প্রচেষ্টায়, তার অপোজিটেই কার্মেলো হেজ। তো ওদিক থেকে কার্মেলো হেজ আন্ডারডের ওপর অ্যাটাক করছে এবং নিচে এলি নাইট। তো এলি নাইট কিন্তু সে আন্ডারডেকে সুটকেসটা নিতে দেবে না, কারণ তারও কিন্তু টাইটেলটা পাওয়ার অনেকটাই কিন্তু অ্যাগ্রেশন দেখা যায়। আন্ডারডেকে সে পুশ করে, অপোজিটে থাকা কার্মেলো হেজকে নিয়ে এসে ফ্লিপ করে এবং ল্যাডারের ওপর কিন্তু ব্যাক ব্রেকার দেখা যায়।
চাদ গ্যাবেল সেও কিন্তু ভালো কম্পিট করেছে ম্যাচটায় এবং তারও কিন্তু বেশ কিছু জার্মান সুপ্লেক্স বাকি অ্যাথলিটসদের ওপর দেখা গেছে এবং সেও কিন্তু যখন ল্যাডার নিয়ে সুটকেসটা পারতে যায় জেউসও কিন্তু ল্যাডার সরিয়ে দেয় এবং সুটকেস নিয়েই সে ঝুলতে থাকে চাদ গ্যাবেল রিংয়ের ওপর একদম ফেস করে সে পড়ে। চাদ গ্যাবেল নিচে ফেস ড্রপ করার পরে কিন্তু জেউসও তাকে স্পিয়ার দিয়ে দেয় এবং তারপরে কিন্তু সে ল্যাডার নিয়ে ওঠে। তো ড্রু ম্যাকেন্টায়ার সে ঢুকে পড়ে এবং ল্যাডার দিয়ে সে কিন্তু থ্রো করে, মানে ঢালের মতো সে কিন্তু তার মুভটা ডিস্ট্রয় করে এবং জেউসোকে নামিয়ে দেয়। এদিকে ড্রু ম্যাকেন্টায়ার আর ওদিকে ছিল এলে নাইট রিং থেকে রিংয়ের বাইরে চলে গেছে। তো আন্ডারে এলে নাইট এরা কিন্তু সব রিংয়ের বাইরে চলে গেছে। একটা বড় সুযোগ ড্রু ম্যাকেন্টায়ারের কাছে, সে কিন্তু ল্যাডারটা সেট করে এবং ল্যাডারটা ক্লাইম্ব করে সে সুটকেসটা তার হাতের কাছে এবং আলটিমেটলি সে তার সুটকেসটা ড্রপ করে। তো আলটিমেটলি উইনার হয়ে যায়, মানি ইন দ্য ব্যাংকের উইনার হয়ে যায় ড্রু ম্যাকেন্টায়ার এবং সে কিন্তু একটা চান্স পেয়ে যায় যে টাইটেল হোল্ডার চ্যাম্পের সাথে সে ক্যাশ ইন করে টাইটেল জেতার। এরপর আসা যাক ব্রন বেকার আর স্যামি জেনের ম্যাচে। ব্রন বেকারের একটা থ্রিলিং জার্নি এতদিন ধরে দেখাই গেছে, যেখানে সে তাকে ড্রাফটে এবং কোনো ম্যাচে পিক করা হচ্ছিল না বলে সে জেনারেল ম্যানেজারের কাছে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করে এবং রিকোচেট কাইজার সবার সাথে কিন্তু সে একটা অ্যাগ্রেসিভ ফেস অফে জড়িয়ে পড়ে। তো গান্থার ডাইরেক্ট এসেই কিন্তু স্যামি জেনকে তার টাইটেলের জন্য কিন্তু চ্যালেঞ্জ জানায়। তো স্যামি জেন এতদিনের একটা জার্নি, সে লংগেস্ট রুলিং চ্যাম্পিয়নকে ডিফিট করে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়। চাদ গ্যাবেলকে সে সাহায্য করতে গিয়ে তার সাথে কিন্তু তার ফাঁদেই পড়ে যায় এবং তার সাথেও কিন্তু ম্যাচ খেলতে হয় এবং সেখান থেকেও কিন্তু স্যামি জেন সে তার টাইটেলটা সে ডিফেন্ড করে এবং সে এতদিন ধরে কিন্তু টাইটেলটা ডিফেন্ড করে এসছে। ব্রন বেকার সে তার ফর্মার এনএক্সটি থেকে এসে একটা কেমিস্ট্রি সে বিল্ড করেই আসে এবং তার কিন্তু একটা থ্রিলিং জার্নি দেখা যায় এবং স্যামি জেন্সকে এসে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে এবং স্যামি জেন্স বলে কি তার সামনে কেনই বা এসছে। মেন ইভেন্টে ডেবিউ করে ব্রন বেকার কিন্তু ডাইরেক্টলি স্যামি জেন্সকে সে চ্যালেঞ্জ জানায় টাইটেলের জন্য। তো জেন তো অবভিয়াসলি বলে তার এক্সপিরিয়েন্স আছে কি আদৌ। তো ব্রন বেকার সে তাকে চ্যালেঞ্জ জানায় যে রিংয়ের মধ্যে দেখা হলে সে বলে দেবে চ্যালেঞ্জ আছে, তার মধ্যে সে পোটেনশিয়াল আছে কি না। তো অ্যাডাম পিয়ার তাদের ম্যাচ সেট করে, যেখানে সেমাসের সাথেও ব্রন বেকারের ম্যাচ হয়। সেমাসকেও কিন্তু সেমাস কাইজার এদের সাথেও কিন্তু ক্ল্যাশ হয়। তারপরেই কিন্তু স্যামিসনের সাথে তার টাইটেল ম্যাচ সেট হয়। ব্রন বেকারের গেম প্লে কিন্তু অনেকটা স্পিডি, 37-38 কিলোমিটার পার আওয়ার বেগে সে অপোনেন্টকে বুঝতে না দিয়ে কিন্তু স্পিয়ার দিয়ে দেয় এবং তার বিস্টের মতো অ্যাগ্রেসিভনেস এবং পাওয়ার সব কিন্তু অপোনেন্টকে একদম ডিস্ট্রয় করে দেয়। সেখানে স্যামি জেন সে তার টাইটেলটা ডিফেন্ড করাটাই কিন্তু তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো এই মানি ইন দ্য ব্যাংক টাইটেল ম্যাচ হওয়ার আগে তাদের একটা শর্ট ইন্টারাকশন হয়, সেখানেও কিন্তু ব্রন বেকার সে তার স্পিডের পরিচয় দিয়ে স্যামি জেন্সকে কিন্তু ডাউন করে দেয়। অবভিয়াসলি এই ম্যাচে আরও অ্যাগ্রেসিভ আরও হিউজভাবে সেই ফেস আপটা হয় এবং তাদের মধ্যে একটা ইন্টেন্স হার্ডকোর ফাইট একটা ফেস আপ কিন্তু দেখা যায়। তবে স্যামি জেনের সাহসের কিন্তু বাহবা দিতেই হয়, কারণ স্যামি জেন তার কিন্তু একটা জার্নি, ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস জার্নি এসছে এতদিন ধরে। ইভেন ব্লাড লাইনও কিন্তু তার একটা ইনভলভ দেখা গেছে, যেখানে সে ব্লাড লাইনের মধ্যে যেখানে রোমান ওদের পিক টাইম চলছিল, জেউসও সে ব্লাড লাইন থেকে আলাদা হয়ে যায় এবং মেন ইভেন্ট জেউসও কিন্তু সেখান থেকেই স্টার্ট। স্যামিসনের সাহসের কিন্তু একটা অন্যতম নিদর্শন। বিস্টের মতো ব্রন বেকারকে চ্যালেঞ্জ করা এবং তার সাথে খেলাও কিন্তু তার কাছে একটা অন্যতম চ্যালেঞ্জ, যেখানে স্যামিসন কিন্তু অলরেডি সে রেডি গান্থার চাদ গ্যাবেলকে ডিফিট করে এখন ব্রন বেকার একটা হিউজ বিস্টের অপোনেন্টে খেলার। ব্রন বেকার কিন্তু মেন রোস্টার হিসেবে এনএক্সটি থেকে যখন আসে সে কিন্তু ডিসরেসপেক্টফুল, মানে হেল্পিং হ্যান্ড কিন্তু ততটা সেভাবে দেখা যায় না। রেসপেক্টফুলি যদি সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেলটা খেলার জন্য সে জানাতো তাহলে কিন্তু সে অবভিয়াসলি অনেক আগেই পেয়ে যেত এবং তার অ্যাগ্রেসিভনেস, ইগো এবং ডিসরেসপেক্টের জন্য কিন্তু এতদিন ধরে তাকে কোনো জায়গায় পিক কিন্তু করা হয়নি, যেটা কিন্তু জানানো হচ্ছে। এবং দো দিন কি জিন্দগি কন কিসকো ইয়াদ রাখতে হয়। তো এর থেকে ভালো হয়েছে রেসপেক্টফুলি খেলাটাকে এগিয়ে নিয়ে যায়। ব্রন বেকারের সাথে কিন্তু ব্রক লেসনার এবং অনেকে আবার গোল্ডবার্গের সাথেও কিন্তু ব্রন বেকারের রিলেট করছে, মানে কম্পেয়ার করছে। তো তারা কিন্তু লেজেন্ডারি সব জায়গায় ব্রক লেসনার, গোল্ডবার্গ। ব্রন বেকারের যে সানকিনেস সেটা কিন্তু একটু বেশি দেখে মনে হচ্ছে, মানে হার্ড ওয়ার্ক কেউ কেউ করে, কেউ কেউ স্মার্ট ওয়ার্ক করে। ব্রন বেকারের মধ্যে দুটোই কিন্তু একটু একটু করে দেখা গেছে। একটু শো অফ করার ব্যাপারটা, মানে যেটা গোল্ডবার্গ বা ব্রক লেসনারের মধ্যে কিন্তু ছিল না। কিন্তু ব্রন বেকারের মধ্যে ক্যাপাবিলিটি আছে, তার মধ্যে কিন্তু অ্যাগ্রেশনটা একটু বেশি, ওভার পাওয়ার কিন্তু দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে অনেকের মতে সে এনএক্সটি থেকে এসছে, ফরম্যাট চ্যাম্পিয়ন, অবভিয়াসলি তার ক্যাপাবিলিটি আছে। গেম প্লেতেও সে নিজেকে প্রমাণ করে এসছে। নিজের দোষেই কিন্তু সে স্টিল স্টিয়ারে সে কিন্তু বারবার করে ক্ল্যাশ খায় এই ওভার অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ারের জন্য। স্যামি জেনও কিন্তু তার গেম প্লে এবং তার ফ্লেক্সিবিলিটি দেখায় এবং একটা টর্নেডো ডিডিটি দিয়ে দেয়।
ব্রন বেকারের স্পিডকেও সে কিন্তু ক্যাচ করার চেষ্টা করে এই ম্যাচের মাঝে। তবে ম্যাচের আগে যে ইন্টারাকশন হয়েছিল সেখানে ব্রন বেকার এসে স্টিল স্টারে সে কিন্তু ধাক্কা খায়, এবং যেটা কিন্তু যেই ভুলটা কিন্তু এবার করে না। তবে এক্সপ্লোডার দিয়ে দেয় স্যামসাং, সে কর্নারে রিংয়ের কর্নারে এক্সপ্লোডার দিয়ে দেয়। ব্রন বেকার তার থেকে একটা গরিলা প্লেস এবং পাওয়ার স্ল্যামও দেখা যায়। ব্রন বেকারের চমকানো গর্জানো সবই কিন্তু থেমে যায়, সবই শান্ত হয়ে যায় যখন তার স্পিয়ারটা ডিস্ট্রয় করে তাকে হালুয়া কিক দিয়ে দেয় স্যামিসেন, এবং সে জিতে নেয় তার টাইটেলটা। এবং ব্রন বেকারের ওভার অ্যাগ্রেসিভনেস কিন্তু অনেকটাই সে কন্ট্রোলে নিয়ে আসে, এবং সে তার টাইটেলটা সে গ্লোরিফাই করে এবং জিতে যায়, পুনরায় ডিফেন্ড করে এবং পুনরায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন স্যামি জেন। মনে হয় না ব্রন বেকার আর ওভার পাওয়ার কিছু করবে এবং টাইটেল হোল্ডার বা চ্যাম্পিয়ন্সদের ডিসরেসপেক্ট করবে, যেমনটা স্যামি জেনের সাথে হয়েছিল। ব্রন বেকার তার সাথে কিন্তু ব্রন স্ট্রোম্যান, মানে ব্রন বেকার ভার্সেস ব্রন স্ট্রোম্যান হলে কি সেটা জাস্টিফাই হবে, নাকি অন্য কারোর সাথে ম্যাচ সেট হবে, সেটাই এখন দেখার। স্যামি জেন অ্যান্ড ফ্রেন্ড বলে একটা কমেডি ইভেন্ট হয়েছিল, সে ম্যাচের বাইরে গিয়েও এরকম ধরনের উদ্যোগ নিচ্ছে, যেটা অনেকটাই কিন্তু তারিফ করার মতো। তো এছাড়াও ব্যাড ব্লাড বলে অন্য একটা ইভেন্ট হবে WWE 5th of October, যেটা ইন্ডিয়াতে 6th of October কিন্তু দেখা যাবে। তো এরপর আসা অন্য একটা সেগমেন্টে, যে হল অফ ফেম আর্টিস্টটি তার আগমন দেখা যায়, এবং তার অ্যানাউন্সমেন্টের সাথেই দেখা যায় জন সিনা, তার কামব্যাক ঘটে। হ্যাঁ, জন সিনা, যার কিন্তু একজন সুপারস্টার এবং যার ফ্যান ফলোয়িং অনেকটাই বেশি, এবং টরন্টো কানাডাবাসীদের কিন্তু একটা তার প্রতি আলাদাই কিন্তু টার্ম দেখা যায়। অবভিয়াসলি WWE ফ্যান্সদের প্রতি এবং সব সুপারস্টার্সদের প্রতি কিন্তু অন্যরকম একটা অনুভূতি দেখা যায়। তো অবভিয়াসলি জন সিনা সে অ্যানাউন্স করে সে পুরোপুরি কিন্তু রিটায়ার নিচ্ছে। তো সব অডিয়েন্সকেই অবাক করে কিন্তু সে তার রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টটা করে। ফ্যান্সদের কাছে এতটাই সে লয়াল, সে জানায় যে WWE রেসলিং ছাড়লেও সে কিন্তু ফ্যান্সদের সাথে কানেক্ট থাকবে, অডিয়েন্সদের সাথে কিন্তু সে সম্পর্ক হারাবে না, এবং নেটফ্লিক্স বা আমাজন অন্যান্য ওটিটিতে সে কিন্তু উপস্থিত থাকবে, এবং তার সিরিজ যেমন ফ্রিল্যান্সার এবং অন্যান্য আদার্স সিরিজও কিন্তু দেখা যাবে। তো একটা ইমোশনালি এবং মোটিভেটিং তার স্পিচ দেখা যায়, এবং সব দর্শকদের মাতিয়ে দিয়ে সে কিন্তু তার বিদায় জানায় এবং রিটায়ারমেন্ট নেয় WWE থেকে। তো এরপর আসা যাক অন্য একটা সেগমেন্টে, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস সেথ রলিন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ মানি ইন দ্য ব্যাংক ইভেন্টে। তো ডেমিয়ান প্রিস্ট সে যদি ডিফিট হয় তাকে জাজমেন্ট ডে ছাড়তে হবে, এবং সেথ রলিন্স সে যদি ডিফিট হয় তাকে কিন্তু আর টাইটেলের দিকে সে আর তাকাবে না, এমনটাই তাদের মধ্যে চুক্তি হয়। গান্থার সে তার আগমন দেখা যায়, এবং গান্থার তাদের দুজনকে যে বেটার ম্যান এবং টাইটেল জিততে পারবে তার সাথে কিন্তু সামারস্ল্যামে তার ম্যাচ হবে গান্থার ভার্সেস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের। কারণ গান্থার 2024 অলরেডি সে টাইটেল জিতে নিয়েছে। 2024 যে কিং অফ দ্য রিংয়ের খেতাব সেটা কিন্তু জিতে নেয়, তার সুযোগ জিতে নেয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার। তাদের ম্যাচ তো স্টার্ট হয়ে যায়, এবং তাদের দুজনের মধ্যে কিন্তু একটা ফেয়ার ছিল, সেটা ছিল ড্রু ম্যাকেন্টায়ারের ক্যাশ ইন করা। ড্রু ম্যাকেন্টায়ার সে ক্যাশ ইন কন্ট্রাক্টটা জিতে নেয়, এবং তারা দুজনেই কিন্তু সেই ভয়ে ছিল যে কখন ড্রু ম্যাকেন্টায়ার আসবে, এবং তাদের থেকে কিন্তু যেমনটা ডেমিয়ান প্রিস্ট করেছিল ক্যাশ ইন করে। তো ড্রু ম্যাকেন্টায়ারের কাছে এখন একটা বড় সুযোগ রয়েছে ক্যাশ ইন করে সেই টাইটেলটা জেতে। রেসলম্যানিয়ায় ডেমিয়ান প্রিস্ট ক্যাশ ইন করে ড্রু ম্যাকেন্টায়ার সেথ রলিন্সের ম্যাচে সেথ রলিন্সের কাছে যেই টাইটেলটা ছিল সেটা জিতে নেয়, এমনটাই কিন্তু একটা সুযোগ রয়েছে। তো ড্রু ম্যাকেন্টায়ার আসে এবং তাদের সাথে কিন্তু ক্যাশ ইন করে তাদের সাথে ম্যাচটাও কিন্তু খেলা শুরু হয়, এবং ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায়। টুইস্ট তখনই হয় যখন সিএম পাম্প ড্রু ম্যাকেন্টায়ার ইন্টারাপ্ট করে, বিভিন্নভাবে ডিসরেসপেক্ট করেছিল, এবং তাদের মধ্যে একটা ক্ল্যাশও চলছিল। ম্যাচটা একটা ড্রামাটিক, থ্রিলিং, ইগো ক্ল্যাশ সব কিছু কিন্তু ম্যাচের মধ্যে। ডেমিয়ান প্রিস্ট সে কিন্তু ভেবেছিল যে ড্রু ম্যাকেন্টায়ার আসলে টাইটেলটা তার থেকে হাতছাড়া হবে, এবং সেথ রলিন্সও ভেবেছিল যে ড্রু ম্যাকেন্টায়ার হোক বা ডেমিয়ান প্রিস্ট, সেথ রলিন্স কিন্তু টাইটেলটা সে পুনরায় জিতে নেবে, যেমনটা রেসলম্যানিয়ার আগে পর্যন্ত ছিল। সিএম পাঙ্ক এসে কিন্তু খেলার দিকটা অনেকটাই চেঞ্জ করে দেয়, এবং ড্রু ম্যাকেন্টায়ার সে রিং থেকে বাইরেই চলে যায়, তার কন্ট্রাক্টটাও কিন্তু জলে চলে যায়। ডেমিয়ান প্রিস্ট সে সেথ রলিন্স ডিফিট করে সে টাইটেলটা জিতে নেয়। তো সেথ রলিন্স কিন্তু পুরোপুরিভাবে ভাবছে যে সিএম পাঙ্কের জন্যই হচ্ছে, আর অন্যদিকে সিএম পাঙ্ক সেও কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারকে তার ইগো ক্ল্যাশ, এবং সেথ রলিন্স ভাবছে তাদের জন্য, মানে যেই কাজটা করেছে অ্যাকশন তার কনসিকুয়েন্সও কিন্তু সেই ম্যাচের মধ্যেই দেখা গেছে, সেটা কিন্তু সেথ রলিন্সের দাবি। তো সিএম পাঙ্কেরও সাথে যে এতদিন ধরে হচ্ছিল সেটার কনসিকুয়েন্সও কিন্তু এই ইভেন্টের এই ম্যাচে দেখা গেছে। কে ঠিক কে ভুল সেটা বিচার করতে গেলে একটা লং স্টোরি ক্রিয়েট হবে। ডেমিয়ান প্রিস্ট সে তার টাইটেলটা পুনরায় ডিফেন্ড করে, এবং পরবর্তীতে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ার নাকি সিএম পাঙ্ক সেথ রলিন্স একটা ইন্টারেস্টিং মোড নিয়েছে এদের মধ্যে। ইগো ক্ল্যাশ নাকি ফিজিক্যাল ফেস অফ ফাইটিং ম্যাচ সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো যতটা সম্ভব একটা ট্রিপল থ্রেট ম্যাচ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেথ রলিন্সের এই আনফেয়ার মোমেন্টের জাস্টিফাই কি হবে,
ওদিকে ড্রু ম্যাকেন্টায়ার তার কন্ট্রাক্টটা বাদ পড়ে যায় এবং সিএম পাঙ্ক তার কিন্তু ব্রেসলেট ড্রু ম্যাকেন্টায়ারের কাছে। তো আলটিমেটলি কী হতে চলেছে, একটা ইন্টারেস্টিং সাসপেন্স কিন্তু দেখা যেতে চলেছে আগামী দিনে। একটা ইন্টারেস্টিং হাই পারফর্মিং 6 ওমেন ল্যাডার ম্যাচ দেখা গেছে। আয়াস স্কাই, নাওমি, জোই স্টার্ক, টিফানি স্ট্রেটন, চেলসি গ্রিন অ্যান্ড লায়রা ভ্যালকারিয়া। তো প্রত্যেকে কিন্তু ভালো অ্যাথলিটস এবং তাদের হাই পারফরমেন্স দিয়ে হার্ড হিটিং কম্পিট করে কন্ট্রাক্টটা পাওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে টিফানি স্ট্রেটন সে কিন্তু জিতে যায়, যেখানে চেলসি গ্রিন এবং টিফানি তারা দুজনে মিলে টেবিলও সেট করে যে বাকিদের সে টেবিল ব্রেক করবে। এবং বাকি ইভেন লায়রা ভ্যালকারিয়া সে তার অনবদ্য পারফরমেন্স দেখা গেছে, কিন্তু ভ্যালকারিয়ার ওপর আয়াস স্কাই এবং চেলসি গ্রিন নাওমিরও একটা ডমিনেশন দেখা যায়, যেখানে লায়রা ভ্যালকারিয়া সে কিন্তু অনেকটাই ব্রুটালি ইনজিওর্ড হয়। মানে দেখা যায় সে কিন্তু অনেকটাই ট্রাই করেছিল। জোই স্টার তাদের মধ্যে কিন্তু ক্ল্যাশটা প্রচুর ছিল, মানে বলতে গেলে একটা হার্ড হিটিং হার্ড ওয়ার্ক এরা বেশি করেছিল এবং চেলসি গ্রিন টিফানি স্ট্রেটন এরা স্মার্ট ওয়ার্ক করেছিল। চেলসি গ্রিন তারও সম্ভাবনা ছিল শেষ মুহূর্তে কিছু ড্রামাটিক এবং ফানি মুভমেন্টের জন্য সে কিন্তু সেই কন্ট্রাক্টটা হাতছাড়া করে এবং টিফানি স্ট্রেটন তার এগেনস্টে যখন ল্যাডারে ওঠে তখন তাকে কিন্তু পুশ করে সেই ল্যাডারের ওপর থ্রো করে এবং টেবিল ব্রেক হয়ে যায়। টিফানি স্ট্রেটন কন্ট্রাক্টটা নামিয়ে সে কন্ট্রাক্টটা জিতে নেয়। জোই স্টার্ক এবং লায়রা ভ্যালকারিয়ার অ্যাগ্রেসিভ একটা গেম প্লে দেখা যায়, যেখানে চেলসি গ্রিনের কিন্তু একটা হোম টাউন অ্যাডভান্টেজ ছিল। তো ওদিকে আয়াস স্কাই সে প্রতিবারের মতো কিন্তু তার চিৎকারের সাথে ম্যাচ সে খেলে এবং টিফানি স্ট্রেটন, নাওমি এরাও কিন্তু ভালো কম্পিট করে, হার্ড হিটিং গেম প্লে তাদের দেখা যায়। তো বলতে গেলে ওভারঅল একটা ক্র্যাপ ফাইটিং বলা যেতে পারে, যেখানে সবাই কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু আলটিমেটলি টিফানি স্ট্রেটনই সে কন্ট্রাক্টটা নিয়ে যায়। তো এরপর আসা যাক অন্য একটা সেগমেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাট্রাকটিভ ম্যাচ ইভেন্টের, সেটা বলা যেতে পারে 6 মেন ট্যাগ টিম ম্যাচ, যেখানে সোলো সিকোয়া, টামাটঙ্গা, টামালোয়া, জ্যাকব ফাটু। টামালোয়া সে কিন্তু গেমের বাইরে, কোডি রোডস, র্যান্ডি অর্টন, কেভিন ওয়েন্স। তো কেভিন ওয়েন্সের কিছু সমস্যাও ছিল, তা সত্ত্বেও কিন্তু ম্যাচটা খেলে এবং তার অ্যাগ্রেসিভনেস কিন্তু ম্যাচের মধ্যে দেখা যায়। জ্যাকব ফাটু যে নতুন ডেবিউ করে ব্লাড লাইনের টিমে, যার ওয়েলকাম সেরেমনিতে দেখা যায় ব্লাড লাইনের একটা ভয়ঙ্কর রূপ, যেখানে সোলো সিকোয়াকে মান্যতা না দেওয়ার জন্য পল হেমেনকে কিন্তু হতে হয় তাদের সামনে ডাউন। মানে পল হেমেনকে তারা ড্রপ করে কমেন্টারি বক্সের ওপর, পল হেমেন কিন্তু হসপিটালাইজডও হয়। তো জ্যাকব ফাটুর একটা হিংস্র নিদর্শন দেখা যায় ব্লাড লাইনের মধ্যে। ব্লাড লাইন কিন্তু তাদের রিক্রিয়েশন কিন্তু একটা অন্য লেভেলে, একটা ডমিনেটিভ ডেঞ্জারাসভাবে কিন্তু দেখা যাচ্ছে। ব্লাড লাইনের রিবিল্ড, রিক্রিয়েশন এবং সব ড্রামাটিক জার্নির মধ্যে কিন্তু, যেখানে কেভিন ওয়েন্স, র্যান্ডি অর্টন আর কোডি রোডসের মধ্যে কিন্তু তাদের সাথে তারা পাঙ্গা নিয়ে নেয়। সেখান থেকে এই 6 মেন ট্যাগ টিম ম্যাচে যদি দেখা যায় যে সোলো সিকোয়া এবং টামাটঙ্গা এদের প্রত্যেকেরই কিন্তু একটা হার্ড হিটিং ম্যাচ। র্যান্ডি অর্টন সেও কিন্তু স্মার্টলি অনেকটাই খেলেছে। অবভিয়াসলি তার পারফরমেন্স একটা ডেকোরেটেড পারফরমেন্স, এত বছর ধরে এসছে, 14 টাইমস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং জাপানিজ কালচারে অনেক দিন কাটিয়ে এসে টামাটঙ্গা সে কিন্তু কম্পিট করে এবং তারও কিন্তু পারফরমেন্স অনেকটাই হাই দেখা যায়। জ্যাকব ফাটু তারও কিন্তু একটা ভয়ানক একটা, মানে যেখানে র্যান্ডি অর্টনের ওপরে ভারী পড়ে, তার একটা অ্যাগ্রেসিভনেস দেখা যায়, যেটা ব্লাড লাইনের অন্যতম শক্তি বলা যেতে পারে। ইভেন সোলো কিন্তু তার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। কেভিন ওয়েন্সের অ্যাগ্রেশন কিন্তু দেখার মতন ছিল, যেখানে সোলো সিকোয়া ওদিকে জ্যাকব ফাটু যেরকম অ্যাগ্রেশন ছিল, তেমনি কেভিন ওয়েন্সেরও অ্যাগ্রেশন তাদের পুরো ব্লাড লাইনের ওপর দেখা গেছে। তো কোডি রোডস তার একটা ভালো পারফরমেন্স দেখা গেছে, তার ফিনিশার মুভগুলো কাটার, কিন্তু ব্লাড লাইনের ওভার পাওয়ারের জন্য কিন্তু দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। তো শেষে কেভিন ওয়েন্স যখন টামাটঙ্গাকে এসে পাওয়ার বাম দিতে যায়, তখন কিন্তু টামালেও ইনভলভমেন্ট দেখা যায়। তারা তিনজন যখন ব্লাড লাইনের সোলো সিকোয়াকে টেবিল ব্রেক করতে যায় অ্যানাউন্স টেবিলের ওপর, পল হেমেনকে যেভাবে করেছিল সেভাবে টেবিল ব্রেক করতে গেলে তখন জ্যাকব ফাটু তাদের কিন্তু এসে ডিস্ট্রয় করে দেয় তাদের মুভ। র্যান্ডি অর্টনের কিছু মুভস, আইকনিক মুভস দেখা গেছে। তাছাড়া কোডি রোডসের স্ট্যামিনাও অসাধারণ ছিল। আর ওদিকে কেভিন ওয়েন্স তার ডেডলি জাম্প, সেগুলো কিন্তু দেখার মতন ছিল। আর এদিকে ব্লাড লাইনের পারফরমেন্স একটা ব্রুটাল ডমিনেটিভ ছিল, যেখানে জ্যাকব ফাটু সে কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখা গেছে এবং তার ওভার অ্যাগ্রেসিভনেস, তার রোপের ওপর থেকে জাম্প সব কিছু কিন্তু ব্লাড লাইনের জন্য কিন্তু লেভেল আপ ছিল, যেখানে কম্পিটিশন কিন্তু নেক টু নেক ছিল। তাদের ডমিনেশন, ফেস অফ, ক্ল্যাশ সব কিছু কিন্তু বরাবর মতো দেখা গেছে। ব্লাড লাইনের এই নতুন ঝড়ের সামনে কোনো টিম কি জিততে পারবে? কোডি রোডস, কেভিন ওয়েন্স আর কেউর মতো প্লেয়ার যখন টিম করে জিততে পারলো না, তো পরবর্তী কোনো টিমের পক্ষে কি সম্ভব হবে ব্লাড লাইনের টিমকে ডাউন করার? সেটাই এখন দেখার। ইভেন্টসের আপডেট শর্টস বা লং ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে কোনো আপডেটস পেলে নোটিফিকেশান চলে যায়। সঙ্গে থাকো আর দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।